আওয়ামী লীগ করলে গলা কাটো, বিএনপি করলে মুন্ডুচ্ছেদ, এটি গণতন্ত্র নয় বললেন মির্জা ফখরুল। এদিকে রাজনীতিবিদেরা যদি সংস্কার করেন তাহলে 53 বছর তারা কি করলেন বললেন রিজওয়ানা হাসান। জানাবো জুবায়েরপন্থী 34 জনের নামে মামলা, তুরাগ তীরে দুপক্ষের অবস্থান। এবং সর্বশেষ জানাবো লেবানন থেকে ফিরলেন আরো 85 বাংলাদেশি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ করলে গলা কাটো, বিএনপি করলে মুন্ড উচ্ছেদ, এটি গণতন্ত্র নয় বললেন মির্জা ফখরুল। দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা না পাওয়া পর্যন্ত বিএনপিকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের কথা আমরা বলছি, সেই গণতন্ত্র একটা কথার কথা নয়, এটা একটা কালচার, এটা একটা সংস্কৃতি। আপনি আমি কিভাবে কথা বলবো, আমি আমার প্রতিবেশীর সঙ্গে কেমন কথা বলবো, আমার রাজনীতির প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো, সেই বিষয়গুলো আমাদেরকে গণতন্ত্রের ভেতর দিয়ে শিখতে হবে। ফখরুল বলেন, গণতন্ত্র মানে এই নয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মুন্ডুচ্ছেদ করো, তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে পরমত সহিংসতা। তোমার কথা বলার অধিকার আছে, আমার বিরুদ্ধে কথা বলার অধিকার আছে, আমি সেটাকে রক্ষা করব, এটাই হচ্ছে গণতন্ত্র। মির্জা ফখরুল বলেন, আপনাদের সামনে অনেক কাজ। অনেকে মনে করছেন যে হাসিনা পালিয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। না, কিছুক্ষণ আগে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু বলেছিলেন যে আমাদের এই আন্দোলন চলবে নির্বাচন পর্যন্ত। না না, এই নির্বাচনের পর আরো বহুদিন, যতক্ষণ পর্যন্ত আমরা একটা গণতন্ত্র সংস্কৃতিতে পরিণত করতে পারবো, কালচারে পরিণত করতে পারবো, এটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে, ওই জায়গাতে আমাকে পৌঁছাতে হবে। তাই আমাদের কাজ অনেক বেশি আছে। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আজকে এই দিনে আমরা শপথ নিই, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা আমাদের গড়ে তুলবে একটি উপযোগী রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে, গণতন্ত্রের একজন কর্মী হিসেবে, বিএনপির একজন কর্মী হিসেবে, সেই সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের কর্মী হিসেবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে, আর আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সত্যিকারের কর্মী হিসেবে গড়ে তুলতে পারি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, এই সময়টা সবচাইতে কঠিন সময়। আপনারা একটা পদক্ষেপ যদি ভুল হয়, আপনি পেছনে পড়ে যাবেন, খাদে পড়ে যাবেন। যদি সঠিক পা দিতে পারেন তাহলে আপনি সামনে এগিয়ে যাবেন। আমার অনুরোধ থাকবে, এই দিবসগুলো আপনারা অবহেলা করবেন না, জানার চেষ্টা করবেন। অনেকেই জানেন না কি হয়েছিল ওই দিন, কি তালি মারার দিবস না তালি মারার দিবস, না ওই দিন কি মিলাদ করার দিবস না খিচুড়ি খাওয়ার দিবস। আমাদের দেশের সবচাইতে বরেণ্য ব্যক্তিদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে ভালো শিক্ষকদের তাকে তুলে নিয়ে গিয়েছিল। মির্জা ফখরুল বলেন, মজার ব্যাপার হচ্ছে তাদের তুলে নিয়ে গেছে এই যে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে তুলে নিয়ে যেত, যেমন আমাদের গুম করে নিত ঠিক ওইভাবে তাদের তুলে নিয়ে গেছে। বাসা থেকে নেওয়ার সময় বলছিল কোথায় নিয়ে যাচ্ছেন, এই কিছুক্ষণ পরে চলে আসবে, তো এভাবে নিয়ে গেছে। নেওয়ার পর আর ফিরে আসেনি। রায়ের বাজারে তাদের হাত পা বাঁধা মর্ধেও পাওয়া গেছে, মহিলা পুরুষ সবার। এটা আমাদের মনে রাখতে হবে, বুদ্ধিজীবীদের কেন প্রাণটা দিতে হলো। তিনি আরো বলেন, এই আয়নাঘরের মতো তখনও ঘর ছিল, এই আয়নাঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে ছেলেদের, কেন নিয়ে যাওয়া হয়েছে রাজনৈতিক নেতা কর্মীদেরকে, একটাই উদ্দেশ্য ছিল, তাদেরকে ভয় পাইয়ে দেওয়া, তাদেরকে শেষ করা, তাদেরকে ধ্বংস করা। কেন একজন ব্যক্তিকে ক্ষমতা চিরস্থায়ী করা, হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে, সেজন্য আয়নাঘরে নিয়ে যাওয়া হতো, তাই না? রাজনীতিবিদেরাই যদি সংস্কার করেন তাহলে 53 বছর তারা কি করলেন বললেন রিজওয়ানা হাসান। রাজনীতিবিদেরা প্রয়োজনীয় সংস্কার করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যদি রাজনীতিবিদরাই সংস্কার করতে পারেন তাহলে গত 53 বছর তারা কি করেছেন। রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই আমাদের দায়িত্ব নিতে হয়েছে। সংস্কারের কাজ শেষ হলে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ নেয়। সরকার ঘোষণা দেয় যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, তবে এখনো কোনো নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করা হয়নি। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা চলতি ডিসেম্বরের মধ্যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাকে আইনে রূপান্তর করে গেজেট প্রকাশের ঘোষণা দেন। তিনি বলেন, এই আইনের মাধ্যমে পুলিশকে ক্ষমতা দেওয়া হবে। সচিবালয়ে হর্নের শব্দে কাজ করা কঠিন হয়ে পড়েছে। ঢাকার পরিবেশ নরকে পরিণত হয়েছে। গাড়ি চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাবুন, হর্ন নষ্ট বাজাবেন না, গাড়ির গতি কমালে দুর্ঘটনার ঝুঁকিও কমবে। ঢাকার 10টি এলাকার শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, সবাই সচেতন হলে শব্দ দূষণ মুক্ত একটি বাসযোগ্য শহর গড়া সম্ভব। জুবায়েরপন্থী 34 জনের নামে মামলা, তুরাগ তীরে দুপক্ষের অবস্থান।
জুবাইরপন্থীদের হামলায় বৃহস্পতিবার সাতপন্থীদের 5 জন সাথী আহত হওয়ার ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় 34 জনকে আসামি করে মামলা হয়েছে। এই মামলার প্রতিবাদে বাদ জুমা জিএমপিডিসি দক্ষিণ কার্যালয়ের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন জুবাইরপন্থীরা। তুরাগ নদীর দুই তীরে দুপক্ষ অবস্থান নিয়েছেন। সাতপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, বৃহস্পতিবার জুবাইরপন্থীদের হামলায় আমাদের 5 জন সাথী আহত ও একটি গাড়ি ভাঙচুর হয়েছে। এই ঘটনায় আমাদের সাথী শিহাবুদ্দিন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় 34 জনকে শনাক্ত ও 30 থেকে 40 জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। গোপনীয়তার স্বার্থে আসামিদের নাম প্রকাশ সম্ভব নয় বলে তিনি জানান। এ বিষয়ে সুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, সাতপন্থীদের মিথ্যা মামলার প্রতিবাদে আজ বাদ জুমা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে। টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, সাতপন্থীদের পক্ষ থেকে একটা মামলা হয়েছে। শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। প্রসঙ্গত, আগামী বছর 2 ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব 7 থেকে 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 3রা ডিসেম্বর সুরায়ে নিজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে প্রস্তুতি হিসেবে 5 দিন ব্যাপী জোর ইজতেমা শেষ হয়েছে। 20 ডিসেম্বর সাতপন্থীরা জোর ইজতেমা করবেন ও জুবাইরপন্থীরা করতে দিবে না বলে বিরোধ চলছে। আজ দুপুর 12টায় ইজতেমা ময়দান ঘুরে জানা যায়, ময়দানের ভেতরে জুবাইরপন্থীদের কয়েক হাজার লোক অবস্থান করছেন, আর তুরাগ নদীর পশ্চিম পাড়ে সাতপন্থীদের মসজিদ ঘিরে কয়েক হাজার লোক অবস্থান করছেন। লেবানন থেকে ফিরলেন আরও 85 বাংলাদেশি। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরো 85 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে মোট 1048 বাংলাদেশিকে লেবানন থেকে ফেরত আনা হলো। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এ 85 জনকে দেশে ফিরিয়ে আনা হলো। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে 85 জনকে ইথিওপিয়ার একটি ফ্লাইটে সম্পূর্ণ সরকারি খরচে শুক্রবার দেশে ফেরানো হয়েছে। এ পর্যন্ত 16টি ফ্লাইটে সর্বমোট 1048 জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফেরানো হয়েছে। দেশে ফেরা বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। লেবাননে চলমান যুদ্ধাবস্থায় যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদ ফেরাতে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ উদ্যোগ নিয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈরুতের বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদ ফেরাতে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ উদ্যোগ নিয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।